আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ইডির হাতে গ্রেপ্তার হলো সোনা পাপ্পু। আপনারা জানেন যে আজকে সোনা পাপ্পু সকালবেলা ইডি দপ্তরে স্বইচ্ছায় হাজিরা দিয়েছিলেন। তিনি ইডির অফিসারদের মুখোমুখি হতে চেয়েছিলেন। তাকে যদিও ইডি অনেকবার নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি সেই নোটিশ উপেক্ষা করে তখন তিনি ইডি দপ্তরে আসেননি। আজকে ইডি দপ্তরে তিনি এসেছিলেন, ইডির মুখোমুখি হয়েছিলেন এবং তাকে ইডি অনেক জিজ্ঞাসাবাদ করেছে। তিনি তদন্তে সহযোগিতা করেননি, অনেক প্রশ্নের সঠিক উত্তর দেননি এবং তার যে অপরাধমূলক কাজ, সেই অপরাধমূলক কাজের পরিপ্রেক্ষিতে ইডি আজ তাকে গ্রেপ্তার করল কিছুক্ষণ আগে। সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই সবাই জেনে গেছে যে সোনা পাপ্পু গ্রেপ্তার। শান্তনু সেনা বিশ্বাসের সাথে তার একটা গভীর যোগাযোগ আছে বা গভীর যোগাযোগ ছিল। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন এবং সে কথা তিনি এড়িয়ে যান। যাই হোক, সোনা পাপ্পু গ্রেপ্তার হয়েছে, অপরাধী গ্রেপ্তার হয়েছে, এটা যথেষ্ট ভালো খবর। যারা মানুষের থেকে জোরপূর্বক বলপূর্বক টাকা তুলেছে, তোলাবাজি করেছে, জমি আদায় করেছে, তাদের অবশ্যই জেলের ভেতরে থাকার কথা। এটাই স্বাভাবিক নিয়ম, অবশ্যই সেটা হতে চলেছে। দেখা যাক পরবর্তী সময় কি হয়। তবে গতকাল যে পার্ক সার্কাসে ঘটনাটা ঘটেছে, ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, তা নিয়ে একটু আলোচনা করি। পার্ক সার্কাসে গতকাল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এসে জড়ো হয়েছিল। তারা চিৎকার করছিল, তারা নানান রকম স্লোগান দিচ্ছিল এবং তারা একটা মারমুখী মেজাজে ছিল। তবে তারা এটা বুঝতে পারেনি যে এটা বাংলার মেয়ের প্রশাসন নয়, এটা বাংলার মেয়ের সরকার নয়, এটা বাংলার সরকার, বাংলার ছেলের প্রশাসন, এটা বাংলার ছেলের সরকার। সরকার পাল্টে গেছে, সরকার পরিবর্তন হয়েছে। এটা দিদির পুলিশ নয়, এটা দাদার পুলিশ। দিদির পুলিশ এর আগে যখনই এরম কোনো কাণ্ড ঘটেছে প্রায়শই নির্বিকার দর্শক হয়ে দাঁড়িয়ে থেকেছে এবং তারা যথেচ্ছভাবে ভাঙচুর চালিয়েছে। কিন্তু গতকাল এটা দেখা গেল পুলিশ তার ডান্ডার মাধ্যমে, তার লাঠির মাধ্যমে 2 ঘন্টার মধ্যেই সে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে পার্ক সার্কাস 7 পয়েন্ট পরিষ্কার করে দিল এবং বিক্ষোভকারীরাও তার বিক্ষোভ ছেড়ে যে যার বাড়িতে চলে গেল। চাচা আপন প্রাণ বাঁচা, এই বলে তারা ঘরমুখী হয়ে গেল। কিন্তু এর আগে দেখা গেছে তারা পুলিশের উপরেই যথেষ্ট মারমুখী হয়েছে এবং পুলিশের গাড়ি বা কোনো কিছু ভাঙচুর করেছে। গতকালও তারা করেছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। আজকে সকালে পার্ক সার্কাসের রাস্তা ছিল স্বাভাবিক, জনজীবন ছিল স্বাভাবিক, সাধারণ দিনের মতোই মানুষ হাঁটাচলা করেছে এবং অফিসে তাদের নিত্য কাজে তারা বেরিয়েছে। যদিও কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের র্যাব ছিল সেখানে মোতায়েন, তথাপি সেখানে তেমন কোনো ভিড় বা জমায়েত বা বিক্ষোভ চোখে পড়েনি। এটা গেল পার্ক সার্কাসের কথা। তার কারণ এই কারণে বলছি, এর আগে ইতিপূর্বে পুলিশ টেবিলের তলায় ফাইল নিয়ে আত্মরক্ষার্থে লুকিয়েছিল অপরাধীদের হাত থেকে বাঁচবার জন্য। পুলিশ এর আগে দোকানে লুকিয়েছিল বিক্ষোভকারীদের এবং পাথর ছুটতো যারা, তাদের কাছ থেকে আত্মরক্ষার্থে, নিজের জীবন বাঁচাতে পুলিশ দোকানের ভেতর গিয়ে লুকিয়েছে। এর আগে আরজিকর হত্যাকাণ্ডের সময় যে তাণ্ডবলীলা চলেছিল আরজিকর হসপিটালে, পুলিশ সেখানে গিয়ে নার্স, ডাক্তার এবং সিস্টারদের কাছে অসহায় হয়ে আশ্রয় চেয়েছিল তাদের জীবন বাঁচানোর তাগিদে। কিন্তু
আমি বলেছিলাম, বহুবার বলেছি, কলকাতা পুলিশ এবং বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ পুলিশ। তাদেরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাদেরকে যদি কাজ করার সুযোগ দেওয়া হয় এবং স্বাধীনতা দেওয়া হয়, তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে সব রকম পরিস্থিতি তারা সামাল দিতে প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবে। এবং সেটা প্রমাণ হলো গতকাল, যথেষ্ট দক্ষতার সঙ্গে পুলিশ সেটাকে হ্যান্ডেল করলো এবং বিক্ষোভকারীদের হটিয়ে দিল। পুলিশ ইতিমধ্যে অবশ্য জানিয়েছে যে যারা গাড়ি ভাঙচুর করেছে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশ যারা ভাঙচুর করছিল বা অন্যায় কাজ করছিল তাদেরকে ঘাড় ধরে একেবারে তারা গারদে পড়বার ব্যবস্থা করেছে। এই পুলিশ অন্য পুলিশ, এ পুলিশ দিদির পুলিশ নয়, এ পুলিশ দাদার পুলিশ, এ পুলিশ বাংলার মেয়ের পুলিশ নয়, এ পুলিশ বাংলার ছেলের পুলিশ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশদের হয়ে একেবারে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে পুলিশের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তিনি কঠোর এবং কড়া পদক্ষেপ নেবেন এবং তার বিরুদ্ধে যথেষ্ট কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি পুলিশদের হয়ে যথেষ্ট কথা বলছেন এবং পুলিশদের জন্য তিনি তার প্রশাসন বা তার সরকার যে কাজ করবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এটা তিনি বলেছেন যে পুলিশ নির্ভয়ে কাজ করুক, পুলিশ নিশ্চিন্তে কাজ করুক, পুলিশ স্বাধীনভাবে কাজ করুক, সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না, বরং সরকার তার সরকার এবং তিনি পুলিশের পাশেই থাকবেন। এটা গেল পার্ক সার্কাস কাণ্ড এবং পুলিশ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা অন্যায়ভাবে সরকারি সম্পত্তি লুট করবেন, ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, তাদের থেকেই কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা উসুল করা হবে এবং আদায় করা হবে। তাই এই নতুন সরকারের আমলে, পরিবর্তিত সরকারের আমলে, পাল্টে যাওয়া সরকারের আমলে যারা এই কাজ করবেন তারা সতর্ক থাকুন, তারা চিন্তা করে কাজ করবেন বা অপরাধ করবেন। যদি এরকম কোনো ঘটনা কারো দ্বারা সংগঠিত হয় তাহলে তাদের কাছ থেকেই সেই ক্ষতিপূরণ আদায় করা হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আজ জানিয়ে দিয়েছেন। এর সঙ্গে যে খবরগুলো আজকে সংবাদ মাধ্যমে এসছে বা খুব গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করি, সেটা হচ্ছে সিবিআই চন্দ্রনাথ খুনে একজনকে গ্রেপ্তার করলো। এটাই তাদের প্রথম গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজকুমার। তিনি নাকি উত্তরপ্রদেশে থাকেন, উত্তরপ্রদেশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচের আশায়। তার বিরুদ্ধে নন বেলেবল কেস দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তিনি সেই জন্যেই সেই এফআইআরকে খারিজ করে দেওয়ার জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দেখা যাক হাইকোর্ট কী করে। তবে অন্য একটি রক্ষা কবচের ব্যাপারে, অর্থাৎ জাহাঙ্গীর খান ফলতার নির্বাচনী যে প্রার্থী তৃণমূলের, তিনি আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচের জন্য। হাইকোর্ট অবশ্য তাকে রক্ষা কবচ দিয়েছে 26শে মে পর্যন্ত। হাইকোর্ট বলেছে যেহেতু তিনি একজন নির্বাচনের প্রার্থী, তার কাজ আছে, ভোটের প্রচার আছে, ভোটের ফলাফলের সময় তার উপস্থিত থাকার কথা আছে, তাই তার বিরুদ্ধে এখন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে ভোট পরবর্তী সময় তার বিরুদ্ধে এফআইআর করা যাবে এবং ভোট পরবর্তী সময় কি হবে সেই নিয়ে হাইকোর্ট কোনো দিক নির্দেশিকা জারি করেনি বা জানায়নি। জাহাঙ্গীর খান এখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি তার আগে
ফলতার বেতাজ বাদশাহ ছিলেন, তার এসব কোর্ট টোট দরকার ছিল না, আজকে তার কোর্ট দরকার হয়েছে। এবং কোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে যে নির্বাচনী প্রার্থীকে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচনী বিধি যা আছে তা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এছাড়া দিনের আজকে অত্যন্ত সবথেকে বড় আরও দুটি খবর, সেটা হচ্ছে যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দুটি তদন্ত কমিশন গঠন করেছেন। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে যারা কাটমানি নিয়েছেন, তোলাবাজি করেছেন বা অবৈধ উপায়ে জমি গ্রহণ করেছেন বা নিয়েছেন বা মানুষকে ভয় দেখিয়েছেন, যেসব পুরনো কেস আছে তাদের বিরুদ্ধে তিনি একটা তদন্ত কমিশন বসিয়েছেন। সেই তদন্ত কমিশনের নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু, এবং তার সঙ্গে সদস্য সচিব হিসেবে থাকবেন আরেকজন আইপিএস অফিসার কে জয়রামন সাহেব। তাকে অবশ্য আগে রাজ্য সরকার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল, তিনি গুরুত্বহীন পদে বহাল ছিলেন। এখন এই রাজ্য সরকার তাকে আবার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করল এবং তিনি সেই কাজে মাননীয় বিচারক বিশ্বজিৎ বসুকে সাহায্য করবেন। তারা তদন্ত করবেন, সেই তদন্ত করার পর তারা অপরাধীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করবেন। সেই শাস্তির সুপারিশের ভিত্তিতে অপরাধীদের শাস্তি দেওয়া হবে বা তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া আরেকটি কমিশন গড়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি এর আগে মহিলাদের মলেস্টেশন, খুন, ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এসব যে কাজগুলো যারা করেছে অতীতে, তাদের কেসগুলো রিওপেন করে একটি তদন্ত কমিশন তিনি গঠন করেছেন। সেই তদন্ত কমিশন যে গঠন করেছেন তার মাথায় বা নেতৃত্বে রয়েছেন আরেক প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন দময়ন্তী সেন। দময়ন্তী সেনের নামটি ইতিপূর্বে সবাই শুনে নিয়েছেন, কারণ এর আগে 2012 সালে পার্ক সার্কাস ধর্ষণকাণ্ডে তিনি তদন্ত করেছিলেন এবং তদন্ত করে তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ করেছিলেন। তিনি যথেষ্ট একজন দক্ষ অফিসার। তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে, অর্থাৎ সেই সময় তিনি ছিলেন গোয়েন্দা প্রধান, তাকে সেই পদ থেকে সরিয়ে তাকে অত্যন্ত কম গুরুত্বহীন পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকেও আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করল এই রাজ্য সরকার। সংকল্পপত্র অনুযায়ী এই রাজ্য সরকার আরও দুটি ঘোষণা করেছেন তাদের কর্মসূচি অনুযায়ী। সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ হয়ে যাচ্ছে, ধর্মের ভিত্তিতে কেউ ভাতা পাবে না, অর্থাৎ কোনো মুয়াজ্জিন, ইমাম বা পুরোহিতেরা ভাতা পাবেন না। আর লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পেতেন সেই লক্ষ্মীর ভাণ্ডার অনুযায়ী তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই নথিভুক্ত ব্যাংকেই তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা লক্ষ্মীর ভাণ্ডারে এর আগে আবেদন ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত করেননি বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত করেননি, তাদের নতুন করে আবেদন করতে হবে। আজকে মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটা পোর্টাল খোলা হবে, সেই পোর্টালে অনলাইনে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। এভাবে রাজ্য সরকার তার সংকল্পপত্র অনুযায়ী কাজগুলো করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্য সরকার
বা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় টেস্ট নয়, ওয়ানডে নয়, একেবারে T20 ফর্মে খেলছেন, কালক্ষেপ না করে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষকে আশ্বস্ত করছেন যে এই সরকার পরিবর্তিত সরকার, এই সরকার পাল্টে যাওয়া সরকার, আগের সরকারের মতো তার কাজকর্ম চলবে না। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসনেই এই রাজ্য সরকার তার কাজকর্ম পরিচালনা করবে। বাংলার মানুষ অবশ্যই খুশি হচ্ছে, আশ্বস্ত হচ্ছে। এখনকার প্রতিবেদন একথা জানিয়েই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। আমি যাওয়ার সময় বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।